নমস্কার, নিউজলিংক বাংলাতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমরা বেঙ্গল ইলেকশনের যে সিরিজটা নিয়ে এসেছি। আর আজকে আমাদের সাথে আবার আছে সুমিত বাসু, সিনিয়র জার্নালিস্ট। ওয়েলকাম সুমিত। আজকে আমার এই প্রশ্নটা আছে কি, মমতা ব্যানার্জি যে ক্লেম করছেন কি বিজেপির এত বড় যে ভিক্টরিটা হয়েছে, তো এসআইআর এর যে রোলটা, ওইটা একটা মেজর রোল প্লে করেছে ওনার মানে বিজেপির ভিক্টরিতে। তো এই ব্যাপারে আপনার কি মতামত আছে, কি বলতে চান? ধন্যবাদ। এই এসআইআর এর রোলটা কত বড়, আমি এটাকে ফিউ ডেটা পয়েন্টস দিয়ে এক্সপ্লেন করতে চাইবো। বিজেপি 207 সিট জিতেছে, আর মমতা আই থিঙ্ক 81 সামথিং লাইক দ্যাট। এখন এর মধ্যে 14টা কনস্টিটুয়েন্সি যেখানে কি ম্যাক্সিমাম ডিলিশনস হয়েছে, ওর মধ্যে 7টা বিজেপি জিতেছে আর 7টা তৃণমূল। তো দের ইজ নাথিং মাচ টু চুজ ফ্রম দ্যাট ডেটা পয়েন্ট। দুজনেই ইকুয়াল অ্যামাউন্ট অফ সিট জিতেছে ইন দ্য ম্যাক্সিমাম যে ডিলিশন হয়েছে ইন দ্য 14 কনস্টিটুয়েন্সি। এখন 46 কনস্টিটুয়েন্সি যেখানে কি উইনিং মার্জিনটা অফ পলিটিক্যাল পার্টি, এসআইআর এ যা ডিলিশন হয়েছে, উইনিং মার্জিন ওয়াজ লেস দ্যান দ্য এসআইআর ডিলিটেড মার্জিন। এরকম 46টা কনস্টিটুয়েন্সি ছিল, যেটা কি তৃণমূল বলতে পারে এই দেখো এখানে এটা আমারই ভোট ব্যাংক ছিল। এর মধ্যে তৃণমূল 18 আউট অফ 46 18টা সিট জিতেছে তৃণমূল, আর বিজেপি 28টা সিট জিতেছে। তো মার্জিন এখানে অনলি 10 সিটস। তো এই জন্য এসআইআর ওয়াজ দ্য অনলি ফ্যাক্টর এই ম্যাসিভ ডিফিট অফ তৃণমূল। এটা ডেটা পয়েন্ট এক্সপ্লেন করছে না। এখন ক্লেম পলিটিক্যাল পার্টি কিছুও করতে পারে। আর আমরা যখন লাস্ট একটা এরকম পডকাস্ট করেছিলাম, দেন আমরা ডিসকাস করেছিলাম কি বিজেপির কে 5-6 পার্সেন্টেজ পয়েন্ট বেশি আনতে হবে। তৃণমূলের 2011-এ 48 পার্সেন্টেজ পয়েন্ট ছিল, ভোট পার্সেন্টেজ ছিল, যেটা কি রিডিউস হয়ে 46-এ নেমেছিল। এইবারে ওরা 40.8% ভোট পেয়েছে, আর বিজেপি পেয়েছে ফ্রম 38-39 টু 46। বিজেপির +7% সুইং হয়েছে টুয়ার্ডস বিজেপি। আর whereas তৃণমূল যদি লাস্ট অ্যাসেম্বলি থেকে যদি দেখা হয় তো অলমোস্ট 7.2% ডিপ নিয়েছে, আর যদি লোকসভা থেকে যদি দেখা হয় তো 5.2% ডিপ নিয়েছে। তো এই হিসেবে দুজনের মধ্যে ভোট মার্জিন প্রায় 32 লাখসের ডিফারেন্স। তৃণমূল 2,60,00,000 ভোট পেয়েছে, আর বিজেপি 2,92 লাখ। 32 লাখসের ডিফারেন্স। 32 লাখসের মধ্যে ডিফারেন্সের মধ্যে তৃণমূল বিজেপির মধ্যে প্রায় 127টা সিটের তফাৎ। এখন যখন লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে, তখন দুজনের মধ্যে ভোট ডিফারেন্স ওয়াজ 44 লাখ তৃণমূল আর বিজেপির মধ্যে। তো বিজেপির 77 সিট ছিল আর তৃণমূলের 213। তো এই খালি এই নাম্বার অফ ভোট ডাইরেক্ট সিট কনভার্সন হয় না। এখন সিট কনভার্সনের জন্য, স্পেশালি ক্লোজলি কন্টেস্টেড সিট কনভার্সনের মধ্যে অনেক লোকাল ফ্যাক্টরস কাজ করে, যেটা কি ওই লোকাল ফ্যাক্টর ফ্রম আ কনস্টিটুয়েন্সি টু কনস্টিটুয়েন্সি ভ্যারি করে। এখন যেটা দমদমের জন্য রেলেভেন্ট, ওইটা মেবি হাওড়া হুগলির কোনো একটা কনস্টিটুয়েন্সির জন্য রেলেভেন্ট না হতে পারে, বা আরামবাগের কোনো কনস্টিটুয়েন্সির জন্য না রেলেভেন্ট হতে পারে। তো এই জন্য আই মিন একটা, যেটা কি এখন তৃণমূলের এমপি, দমদম থেকে যে এমপি সৌগত রয়, উনিও বলেছেন কি আমরা এই হিন্দু কনসলিডেশনটা এটা ফ্যাক্টরিং করতে পারিনি। আর যে লোকাল লেভেলে যে গুন্ডাগুলো যেভাবে ওরা স্ট্রং আর্ম ট্যাকটিক্স অ্যাডপ্ট করছিল, এটাকেও আমাদের পার্টি লিডারশিপ ইগনোর করেছে। ওরা যে এত বড় ফ্যাক্টরটা হয়ে দাঁড়াবে লোকাল লেভেল অফ ডিসকন্টেন্ট অ্যামং দ্য ভোটার্স,
এটাও তৃণমূল লিডারশিপ ফ্যাক্টরিং করতে পারেনি। তো যেটা আগেও আমরা চর্চা করেছি অ্যাবাউট সিন্ডিকেট রাজ, এর মধ্যে খালি হিন্দুরাও না, মুসলমানরাও এর মধ্যে প্রবলেম ফেস করেছে। আই মিন, কারো কারো যদি জমি নিয়েছে বা বাড়ি করেছে, ওদের 50,000 60,000 টাকা করে সিন্ডিকেটদের দিতে হবে। হিন্দুদের ডেফিনেটলি ওখানে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেলে চলে আসে, বাট মুসলমানদের ব্যাপারে এটা সিম্পল, মানে তুমি টাকা দাও সো দ্যাট তবেই তোমরা থাকতে পারবে, কাজ করতে পারবে। ইভেন যে স্টেট স্পন্সার্ড এই যে লক্ষ্মীর ভান্ডার বা কোনো সেন্ট্রালের যদি স্কিম যদি হয়, তো ওর মধ্যেও যে মানি ট্রান্সফারের ব্যাপারটা, ওটাও রুট করা হবে থ্রু এই লোকাল সিন্ডিকেট থ্রু দিয়ে। আরেকটা পয়েন্ট যেখানে কি লোকাল সিন্ডিকেটরা কাজ করেছে, কি ওদের কাছে কে কাকে ভোট করেছিল এটা ডিটেলস ছিল। তো এই জন্য ওরা ওই ভোটারদেরই নাম, ওই ভোটারের ফর্মের অ্যাসিস্ট্যান্স দিয়েছে যারা কি নন টিএমসি ব্যাকার্স বা ভোটার, বাকিদের অ্যাসিস্ট্যান্সই প্রোভাইড করেনি। এখন ফার্স্ট টাইম সুপ্রিম কোর্ট নিজের আর্টিকেল স্পেশাল পাওয়ার আন্ডার আর্টিকেল 142 ইউজ করে ওরা বলল কি ভোটিং এর একদিন আগে পর্যন্ত, মানে 23 তারিখের ভোটিং তো 21 এপ্রিল অব্দি, আর 29 তারিখের ভোটিং তো 27 এপ্রিল অব্দি নাম অ্যাড করা যেতে পারে, যারা যেই নামগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ডিলিট করা সাইডে রাখা হয়েছে। এখন এর মধ্যেও মানে এই যে মানে সুপ্রিম কোর্ট এতটা কোঅপারেট করেছে, লাস্ট অব্দি শুনবাই হয়েছে, কোর্টের অ্যাপিয়ারেন্স হয়েছে, বড় বড় উকিলকে মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছিলেন ট্যাক্স পেয়ারের টাকায়, কিন্তু এখন যদি ভোটের যে ব্যাপারটা, এখন আপনি নিয়ে কোর্টে চলে যান, আপনি যেখানে 100টা সিটে প্রবলেম হয়েছে ওটাকে নিয়ে আপনি কোর্টে চলে যান। কোর্টের অবজারভেশন কি ছিল, কি ডেলিবারেটলি এই এসআইআর এর প্রসেসটাকে স্টেট গভর্নমেন্ট ডিলে করছে। বাকি সব স্টেট, কেরালাম বা তামিলনাড়ু বা আসাম, এরা এই ধরনের ডিলে করেনি। এর মধ্যে কেরালাম আর তামিলনাড়ু তো অপোজিশন গভর্নমেন্টের ছিল, এরা এই ধরনের ডিলেটা করেনি। মমতা ব্যানার্জি রিপিটেডলি, টিএমসি গভর্নমেন্ট রিপিটেডলি এটাকে ডিলে করে করে তাদের লাস্ট অব্দি প্লি কি ছিল, এইবারটা এসআইআর এর নামটা বাদ দিন, পুরোনো ভোটার লিস্টেরই অ্যাকর্ডিং টু ভোটটা করিয়ে দিন। দ্যাট ওয়াজ দেয়ার প্লয় আর কি, দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। কি পুরোনো ভোটার লিস্ট লাস্টে এপ্রিল অব্দিও কল্যাণ ব্যানার্জি আর মেনকা গুরুস্বামী, যারা কি কপিল সিব্বল এরা যে টিএমসির তরফ থেকে যারা অ্যাপিয়ার হয়েছিলেন লয়াররা, ওরা এটাই মেনটেন করেছেন সুপ্রিম কোর্টের সামনে, জাস্টিস জয়মাল্লা বাগচি আর জাস্টিস চিফ জাস্টিস সূর্যকান্তের সামনে প্লিড করেছেন কি পুরোনো ভোটার লিস্টের অ্যাকর্ডিংলি ভোটটা হোক। তো দে ওয়ার নট সিরিয়াস, ওরা সিরিয়াস ছিলই না কি এসআইআর প্রসেসে আমি টাইম বাউন্ড কমপ্লিট হয়ে যেতে পারে। যদি ওই টাইম বাউন্ড কমপ্লিশন হয়ে যেত, তাহলে এই যে 27 লাখ নাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা কোয়েশ্চেনেবল এসছে, ওটা ফ্যাক্টরিং হয়ে যেতে পারত, ওখানে কোনো অসুবিধা ছিল না। যেই রেটে এরা অ্যাড্রেস করেছে এই জুডিশিয়াল অফিসাররা, যারা কি লাস্টে সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করলো ফ্রম উড়িষ্যা, ঝাড়খণ্ড এরকম স্টেট থেকে অ্যাপয়েন্ট করলো, ওরা সিস্টেম বুঝতে টাইম লাগলো, তারপরে ওদের ট্রেনিং হলো, তারপরে আবার কাজ আরম্ভ করলো। এই যে টাইম ল্যাগটা, এই যে টাইমের যে ওয়েস্ট হলো, এসব সব জিনিস ফ্যাক্টরিং হতো। কারণ কি এসআইআর এর প্রসেস তো গত বছর থেকেই আরম্ভ হয়ে গেছে, আর 2 মাস 3 মাস বাজ এনাফ। এটা 6 মাস 7 মাস 8 মাস যদি টেনে নিয়ে যায়, যেটা তৃণমূল করলো, আর তারপরে আমি এসআইআর কেই ব্লেম করবো, কিন্তু ডেটা পয়েন্ট তো তা বলছে না। এটা আমি ফার্স্ট পার্টে আমি এক্সপ্লেন করলাম, ডেটা পয়েন্ট তা কিন্তু বলছে না। এর মধ্যে বিভিন্ন মানে ফ্যাক্টর আছে, যেটা কি अगेन আই কনক্লুড উইথ তৃণমূল এমপি সৌগত রায় স্টেটমেন্টের জন্য, কি হিন্দু কনসলিডেশন কে ওরা ফ্যাক্টর করতে পারেনি, আর লোকাল লেভেলের যে স্ট্রং আর্ম ট্যাকটিক্সকে ফ্যাক্টর করতে পারেনি। আর লাস্ট অব্দি যতটা এরা মানে যে ভিডিওস গুলো এখন সামনে আসছে, এই ভাইপো অভিষেক ব্যানার্জি যেরকম গাড়ির ওপর চড়ে যেরকম বক্তৃতা দিচ্ছে, এই করে দেবো সেই করে দেবো, এবার ভোট না দিলে 4 তারিখের পরে এই করবো সেই রাত 12টার পরে, তো এই ধরনের জিনিস যখন বলছে, আরামবাগে গিয়ে একটা বক্তৃতা দিল, আরামবাগ কিন্তু লাস্ট টাইম বিজেপি কে ভোট করেছে, তবুও আমরা ছেড়ে দিয়েছি, কিছু সেরকম করিনি, এবার করলে কিন্তু এরকম সেরকম কিছু করে দেবো। তো এই যে থ্রেটটা, এটা যে ভয় বা ফিয়ার ফ্যাক্টরকে আরো বেশি ইনহ্যান্স করেছে, আরো বেশি বাড়িয়েছে একটা কমন একটা ভোটারের মাইন্ডে, একটা রুরাল ভোটারের মাইন্ডে তো ডেফিনেটলি। কেন কি যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, যেভাবে মানে মানে লোহার রড দিয়ে মেরে মেরে বিজেপি সাপোর্টারদের যেভাবে অ্যাটাক করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল, পলিটিক্যালি মার্ডার করা হয়েছে পলিটিক্যাল সাপোর্টারদের,
এইসব ধরনের জিনিস যেভাবে করা হয়েছিল, ওটার লোকেরা ভয় পেয়ে চুপ থাকতে পারে, লোকেরা ভুলে যেতে পারে না। আর একটা পরিবারকে যদি কেউ এরকম যদি আতঙ্কিত করে মেরে লাশ ফেলে দেয়, তো ওটার জন্য ওর অল অল নেবারিং ফ্যামিলি সবার মধ্যেই একটা এই ভয়ের ফ্যাক্টর, এইসব জিনিস কাজ করে। এই জন্য তারা নিজের, এইবার যে লোকেরা আগে বেরিয়ে যে ভোটটা দিয়েছে, নিজের মানে জানের প্রাণের রিস্কে এই ভোটটা দিয়েছে আর এই পরিবর্তনটা এনেছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ভিউজ। আরেকটা যে কোশ্চেন উঠে দাঁড়াচ্ছে, মমতা ব্যানার্জি যে বলছে যে মরাল গ্রাউন্ডে ভিক্টরি ক্লেম করছেন, এখনো মানে তিনি রিজাইন মানে এখনো দেয়নি। আর তো এই যে রিজাইন করছে না, তো এটার জন্য যে পরিস্থিতি আগে দাঁড়াতে পারে, কি প্রবলেম ফেস করতে পারে সরকার? না, কনস্টিটিউশনে একটা ক্লিয়ার প্রভিশন আছে। রিজাইন করাটা এটা এটা একটা প্রটোকল, একটা কনস্টিটিউশনে কেউ যদি না রিজাইন করতে চায়, যেমন মমতা ব্যানার্জি বলছেন কি আমার মোরাল ভিক্টরি হয়েছে, আমি ইলেকশন হারিনি, রিজাইন করবো না। তো 7 তারিখ রাত 12টার পরে যে 2021-এ যেই বিধানসভাটা গঠিত হয়েছিল, ওটা ওর টার্ম এন্ড টেনিওর এন্ড হয়ে যাচ্ছে 7 তারিখ রাত 12টার পরে। অটোমেটিক্যালি ওখানে ওই বিধানসভা যখন মানে ডিজলভ হয়ে যাচ্ছে, তো সিজেস টু রিমেইন দ্য চিফ মিনিস্টার। উনি আর চিফ মিনিস্টার তখন থাকছেন না, তো রেজিগনেশনের প্রশ্ন উঠছে কোথায়? তো আমার এতটা বড় ইগো যে আমি গিয়ে রাজভবনে গিয়ে রেজিগনেশনটা দেব, এটাই ওনার একটা কার্ড আর কি। এটার জন্য এটার জন্য কি ব্রেভার্ডো এর পেছনে কিছু আছে? কিছু ব্রেভার্ডো নেই, শি হ্যাজ লস্ট দ্য পোল ব্যাডলি। আর আমি যেমন আগেও করেছিলাম, আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে মানি না, আমি যাব না ওখানে, ও তো বিজেপির এজেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিজেপির এজেন্ট। তো এই কনস্টিটিউশনও বিজেপির কনস্টিটিউশন, আমি কিছুকেই মানি না। তো তাহলে ভাই যদি কিছুকেই যদি মানো না, তো তাহলে ইন্ডিয়ান ইউনিয়নে থেকে তুমি এখানকার একটা প্রান্তর মুখ্যমন্ত্রী হতে চাও বা কেন? তুমি কিছুই যখন মানছো না। Anyways, I mean, there is under, I think, Article 174, automatically the assembly will get dissolved, assembly dissolve হয়ে যাবে, and the next assembly গঠনের প্রসেসটা, প্রক্রিয়াটা আরম্ভ হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সুমিত, তোমার ওপিনিয়ন, ইম্পর্টেন্ট ওপিনিয়ন শেয়ার করার জন্য। Thank you, viewers, audience, for watching us, listening to us. Kindly subscribe our channel, share, comment, like, and share our channel Newslink Bangla. Dhanyawad.